হ্যালো বন্ধুরা, গল্পের সেরা গল্পের চ্যানেলে আজকের নিবেদন চোর বনাম ভূত। গল্পের লেখক সৈয়দ মুস্তফা সিরাজ, আমি গল্প পাঠে আহিয়া। আগের দিনে চোরেরা ছিল বেজায় ভীতু। যেমন আমাদের গ্রামের পাঁচু চোর, সে নাকি চুরি করতে গিয়ে নিজের পায়ের শব্দে নিজেই ভয় পেয়ে দিশেহারা হয়ে পালাতো। দাদুর কাছে শুনেছি একবার সে আমাদের বাড়ি চুরি করতে এসেছিল। পাঁচিল ডিঙিয়ে উঠোনে নামবার সময় হঠাৎ তার পা পিছলে যায়। তারপর সে থপাস করে পড়েছে এবং তাতেই যা একটু শব্দ হয়েছে। সেই শব্দেই দিশেহারা পাঁচু উঠোনের কোণে তালগাছের ডগায় তরতর করে উঠে গেছে। উঠে তো গেছে, কিন্তু নামতে আর সাহস পাচ্ছে না। নামতে গিয়ে যদি আবার পা পিছলে পড়ে যায়। এদিকে রাত হয়ে ভোর হতে চলেছে। দিনের আলোয় কেউ না কেউ তাকে দেখতে পাবে। তখন তার কি অবস্থা হবে এই ভেবে পাঁচু চোর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। কান্না শুনে দাদু টর্চ হাতে বেরিয়ে আসেন। তালগাছের ডগা থেকে কান্না, ভূত প্রেত নাকি? তখনকার দিনে পাড়াগাঁয়ের আনাচে কানাচে ভূতেরাও ছোপ ছোপ করে ঘুরে বেড়াতো, কিন্তু দাদু ছিলেন অনেক সাহসী মানুষ। তালগাছের ডগায় টর্চের আলো ফেলে তিনি অবাক হয়ে যান। জিজ্ঞেস করেন, এই তুই কে রে? পাঁচু চোর করুণ স্বরে বলে, আজ্ঞে আমি পাঁচু। তা তুই তাল গাছের ডগায় কি চুরি করতে উঠেছিস? এখন তো আর একটাও তাল নেই, নেমে আয় হতভাগা। আজ্ঞে বড্ড ভয় করছে। দাদু বললেন, তোকে মারবো না, পুলিশেও ধরিয়ে দেব না, নেমে আয়। তারপর খুলে বল তালগাছের ডগায় কেন চড়েছিস। পাঁচু অনেক কষ্টে নেমে আসে এবং সব কথা খুলে বলে। তারপর দাদুর পা ছুঁয়ে বলে, আর কখনো আপনার বাড়িতে চুরি করতে ঢুকবো না। দাদু গল্পটা খুব জমিয়ে বলতেন, শুনে আমরা ছোটরা হেসে অস্থির হতাম। তো সত্যিই আর পাঁচু কখনো আমাদের বাড়িতে চুরি করতে আসেনি। কিন্তু তার কপাল মন্দ, সেবার থানায় এসেছেন এক উদে দারোগা বন্ধু বিহারী ধারা। কনস্টেবলরা এতকাল রাত বিরেতে টহল দিতে বেরোতো না। চৌকিদার বড়জোর লণ্ঠন আর লাঠি হাতে এক চক্কর ঘুরে ঘরে গিয়ে ডাক ডাকত। বঙ্কুবাবুর তারাই টহলদারি জোরালো হলো। তার ফলে পাঁচুর অবস্থা হলো শোচনীয়। দিন দুপুরে তো আর চুরি করা যায় না, তার ওপর রাত্রি গিয়ে কনস্টেবলরা। আবার কখনো চৌকিদার হাঁকডাক করে জেনে নেয় পাঁচু ঘরে আছে কিনা। না থাকলেই তার বিপদ। অন্য কেউ কোথাও সে রাতে চুরি করলে দোষটা পড়বে পাঁচুয়ের ঘাড়ে। পাঁচু এক দাগি চোর। এক রাত্রে মরিয়া হয়ে পাঁচু বেরুলো। যে বাড়িতে সে চুরি করার ফন্দি এঁটেছে সেই বাড়ির পেছনে ছিল কয়েকটা গাছ, তলায় শুকনো পাতার ছড়াছড়ি। পা ফেলতেই সেই সব শুকনো পাতা মচমচ খড়খড় শব্দ করেছে এবং পাঁচুও যথারীতি ভয় পেয়ে দিশেহারা হয়ে দৌড়েছে। সেদিন বঙ্কুবাবু নিজে টহলদারিতে বেরিয়েছে। পাঁচু গিয়ে পড়বি তো পর একেবারে বঙ্কুবাবুর বুকে। আচমকা রাত বিরেতে দারোগাবাবুর বুকে এসে সেটে গেছে। এটা বিরক্তিকর ব্যাপার। অন্য কেউ হলে টাল সামলাতে পারতো না, কিন্তু তিনি দশাশয় বিশাল একটা মানুষ। তবে এভাবে কি একটা জিনিস তার গায়ে সেটে যাবে, এটা চূড়ান্ত রকমের বেয়াদবিও বটে। বাঁ হাতে এক ঝটকায় জিনিসটাকে ছাড়িয়ে টর্চ জেলে দেখেন এটা একটা মানুষ। সেই সঙ্গে কনস্টেবলরা চেঁচিয়ে উঠেছে, পাঁচু, পাঁচু তো। পাঁচু চোর ধরা পড়ে গেল। তখনকার দিনে আইন কানুন ছিল কড়া।
পাঁচুর নামে অনেকগুলো চুরির নালিশ ছিল পুলিশের খাতায়। আদালতে তার 6 মাসের জেল হলো। এসব গল্প দাদুর মুখেই শোনা। তখন আমি পাঠশালার পড়ুয়া। পাঁচু চোরকে দেখতে ইচ্ছে করতো খুব, কিন্তু তাকে পাচ্ছি না কোথাও। পরে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন একদিন দৈবাৎ তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। যদিও সেই দেখা হওয়াটা মোটেও সুখের হয়নি। পুজোর ছুটিতে স্কুল বন্ধ। প্রতি বছর পুজোর সময় বড় মামা আমাদের বাড়িতে আসতেন। সেই দিন বিকেলে তিনি এসেছেন। বড় মামা ছিলেন ভবঘুরে ধরনের মানুষ। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর বাতিক ছিল তার। পুজোর সময় এসে ভাগ্নে ভাগনাদের সেই ভ্রমণ বৃত্তান্ত শোনাতেন। তা যেমন অদ্ভুত, তেমনই রোমাঞ্চকর। এসেই তিনি ঘোষণা করতেন কোন কোন দেশে গিয়েছিলেন। তারপর সন্ধেবেলায় তার গল্পের আসর বসত। এবার এসে বড় মামা বলেছিলেন খুব রহস্যজনক একটা দেশ থেকে তিনি আসছেন, তবে না আগে ভাগে কিছু ফাঁস করবেন না। সন্ধেবেলায় সবিস্তারে সেই দেশের অভিজ্ঞতা বর্ণনা করবেন। তখন যদি কেউ ভয় পেয়ে ভিড়মি খায়, তার দোষ নেই। কিন্তু ছোটরা ভয় পেতে তো ভালোবাসে। আমরা কখন সূর্য ডুববে সেই প্রতীক্ষায় চঞ্চল। এমন সময় বড় মামা হঠাৎ আমাকে বললেন, পুটো, তোদের এখানকার ছানা বড়া খুব বিখ্যাত। এই নে টাকা, 5 টাকার ছানা বড়া নিয়ে আয় শিগগির। মা বললেন, হারুর দোকানে যা, আজকাল হারুর মতো ছানা বড়া তৈরি করতে কেউ পারে না। আমাদের গ্রামের শেষে পিচ রাস্তার ধারে ছোট একটা বাজার ছিল। পাশে ছিল হাটতলা। সপ্তাহে 2 দিন হাট বসতো। বিকেলের দিকে ওখানটা বেশ ভিড়ভাট্টা হতো। হারু ময়রার দোকান ছিল সেই বাজারে। হারুই বড্ড দেরি করিয়ে দিল। অবশ্য ওর দোষ ছিল না। পুজোর সময় তার দোকানে খদ্দেরের খুব ভিড় হয়। তখনকার দিনে 5 টাকা অনেক টাকা। টাকায় 4টে করে মোটা সোটা ছানা বড়া। মাটির হাঁড়িতে 20টা ছানা বড়া আমার পক্ষে বেশ ভারী। হাড়ির মুখে শালপাতা চাপানো এবং মিশি পাটের দড়ি দিয়ে আটো করে বাঁধা। 2 হাতে আঁকড়ে ধরে কুঁজো হয়ে হাঁটলাম। টাল খেয়ে হাঁটলে হাড়ি ফেটে যাবে। এদিকে আঙুলও যেন কেটে যাচ্ছে মিহি দড়িতে। অগত্যা শর্টকাট ধরার জন্য সিঙ্গি মশাইয়ের আমবাগানে ঢুকলাম। বাগান পেরোলেই ষষ্ঠীতলা, একটা প্রকাণ্ড বট গাছ। তারপর কাঁচা রাস্তায় একটুখানি হাঁটলেই আমাদের বাড়ি। ষষ্ঠীতলায় গেছি। হঠাৎ চোখে পড়ল একটা রোগা ভোগা লোক। বটগাছের একটা ঝুড়ির পাশে দাঁড়িয়ে আছে। পরনে ছেঁড়া খাকি হাফ প্যান্ট, খালি গা, মাথার চুল খুঁটিয়ে ছাটা। কেমন জুলজুলে চাউনি লোকটার, মুখে কিন্তু মিষ্টি হাসি। তাকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। সে কাছে এসে মিষ্টি মিষ্টি হেসে বলল, ওতে কি আছে খোকা বাবু, রসগোল্লা নাকি? আমি বললাম, না, ছানা বড়া। বাহ, ছানা বড়া রসগোল্লার চেয়ে ভালো। কার দোকান থেকে কিনলে? হারু ময়রার? বাড়িতে কেউ এসেছে বুঝি? হ্যাঁ, বড় মামা এসেছেন। বলো কি, খুব ভালো। তা তুমি যে দেখছি হাঁড়িটা বইতে পারছো না, কষ্ট হচ্ছে। দেখো দেখি, এইটুকু ছেলে, আহারে। লোকটার কথাবার্তা ও হাবভাব অমায়িক, শুধু চাউনিটা কেমন যেন। তো সে আমার হাত থেকে হাঁড়িটা সাবধানে ধরে বলল, চলো আমি পৌঁছে দিয়ে আসি। এতটুকু ছেলে এত ভারী জিনিস বইতে পারে? লোকটাকে বাধা দিতে পারলাম না, কিংবা সে পৌঁছে দিলে কষ্টটা থেকে বেঁচে যায়। যে কারণেই হোক হাঁড়িটা আমার হাত ছাড়া হলো এবং সে নিমেষে বটগাছের অন্য পাশে অদৃশ্য হয়ে গেল। হতভম্ব হয়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর করে কেঁদে বাড়ির দিকে দৌড়লাম। পরে
পরে বাড়ির সবাই আমার মুখে লোকটার চেহারার বর্ণনা শুনে সাব্যস্ত করেছিলেন তাহলে এটা পাঁচুরই কাজ। বছর 2 পরের কথা, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। বুদ্ধি শুদ্ধি হয়েছে বই কি, তা না হলে কেমন করে বুঝবো আমি কি বোকাই না ছিলাম। অমন নিরিবিলি জায়গায় সন্ধ্যের মুখে অচেনা লোককে ছানা বড়া হাড়ি বইতে দেয় কেউ? তবে পাঁচু চোর ছিল বটে, কিন্তু নেহাত ছিচকে চোর। সে কোনো বাড়িতে শীত কেটে চুরি করেছে বলে শুনিনি। দাদু আরো বুড়ো হয়েছে তখন, লাঠি হাতে কষ্টে শিষ্টে হাঁটাচলা করেন। সেই বছর হঠাৎ আমাদের গ্রামে শুধু নয়, এলাকা জুড়ে শীত কেটে চুরি শুরু হলো। দাদুর মতে কখনো পাঁচুর কাজ নয়। পাঁচু যা ভীতু, শীত কাঠি দিয়ে ঘরের দেওয়াল ফুটো করতে গেলে যেটুকু শব্দ হবে তাতেই সে ভয়ে দিশেহারা হয়ে পালাবে। পাঁচু রাত বিরেতে এইটুকু শব্দ হলেই ভয় পায়। একদিন বাবা বাইরে থেকে এসে বললেন, শীদেল চোরের খোঁজ পাওয়া গেছে। দারোগা বাবুর মুখে শুনে এলাম লোকটার নাম কি, কপুইহাটির দাগি চোর, সদ্য জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে। দাদু বললেন, ঝাপুইহাটির কি, চেনেন নাকি তাকে? চিনি বই কি। দাদু ফোকলা মুখে খুব হাসলেন। একেই বলে চোরে চোরে মাসতুতো ভাই। আমাদের গ্রামে পাঁচুর মাসির ছেলে হলো কিনু, কাজেই পাঁচুর মাসতুতো ভাই। তবে আমার সন্দেহ হচ্ছে পাঁচুকে কিনু ট্রেনিং দিয়ে তার চেলা করেনি তো। পরদিন সকালে লালু গয়লার দুধ দিতে এসে বলল, গত রাত্রিতে সিঙ্গি মশাইয়ের বাড়িতে শীত কাটছিল কিনু। সিঙ্গি মশাই জেগেই ছিলেন। জানালা দিয়ে টর্চের আলো ফেলে কিনুকে পালাতে দেখেছেন। তবে কিনুর সঙ্গে কে ছিল আপনি জানেন? হতচ্ছাড়া পাঁচু। দাদু বললেন, তাহলে যা বলেছিলাম মিলে গেল। লালু বলল, বকু দারোগা থাকলে এক্ষুনি এর বিহিত হতো। শুনেছি উনি মন্তর জানতেন। রাত বিরেতে বেরিয়ে মন্তর পড়লেই চোরেরা এসে শিয়ালের মতো ফদে পড়তেন। দাদু বললেন, আচ্ছা লালু, তুমি তো ঝিলের ওইদিকে গরু মোষের পাল চড়াতে যাও, পাঁচুর সঙ্গে দেখা হয় না? আগে রোজই যাই, কিন্তু পাঁচুকে আর দেখতে পাইনি। আগে কখনো সখনো দেখা হতো, তবে সেটা নেহাত চোখের দেখা। আপনি তো জানেন কর্তাবাবু, পাঁচু যা ভীতু, চোখে চোখ পড়তেই হাওয়া হয়ে যেত। পাঁচুর বাড়িটার কি অবস্থা এখন? লালু হাসলো। বাড়ি মানে তো সেই একটা কুড়ে ঘর ছিল, কবে ওটা মুখ থুবড়ে পড়ে গেছে, জঙ্গল গজিয়েছে। বলো কি, তাহলে পাঁচু এখন থাকে কোথায়? লালু গম্ভীর হয়ে চাপা গলায় বলল, গত রাত্রিরে সিঙ্গি মশাই ওকে কিনুর সঙ্গেই দেখেছেন। কাজেই পাঁচু কপুইহাটিতে কিনুর বাড়িতেই থাকে। চোরে চোরে মাসতুতো ভাই বলে দাদু আবার একচোট হাসলেন। লালু গয়লা চলে যাওয়ার পর বাবা বললেন, কিনু পাঁচুকে তাহলে সত্যিই ট্রেনিং দিয়েছে, তা না হলে সিঙ্গি মশাইয়ের বাড়ির আনাচে কানাচে পা বাড়ানোর সাহস ছিল না পাঁচুর। সিঙ্গি মশাইয়ের বন্দুক আছে না? লালু শুনতে পাইনি। কাল রাত্রিরে আমি কিন্তু বন্দুকের গুলির শব্দ শুনেছিলাম। ট্রেনিং না পেলে পাঁচু গুলির শব্দ শুনে কোথায় ভেমরি খেয়ে পড়ে থাকতো। দাদু সাই দিয়ে বললেন, ঠিক বলেছ, তবে আমাদের চিন্তার কারণ নেই। পাঁচু আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আর কখনো আমাদের বাড়িতে চুরি করতে ঢুকবে না। বলেছিলাম না সেই যে তালগাছের ডগায় চড়ার ঘটনাটা, মনে পড়ছে? বাবা চুপ করে গেলেন। আমরা ছোটরা দাদুকে হই হই করে ঘিরে ধরলাম। বললুন না দাদু আবার সেই গল্পটা। সেবার পুজোর সময় যথারীতি বড় মামা এলেন। এসে ঘোষণা করলেন, সদ্য এমন একটা দেশ থেকে আসছেন যেখানে খালি ভূত আর ভূত। রাজা মন্ত্রী সেনাপতি সবাই ভূত, সৈন্যরাও ভূত, প্রজারাও ভূত, পণ্ডিত মশাইরাও ভূত।
ছাত্ররাও ভূত, দোকানদারও ভূত, খদ্দেররাও ভূত, অর্থাৎ ভূতে ভূতে 6 লাখ। তবে সেটা যে ভূতের দেশ তা এমনিতেই বোঝা যায় না, কিছুদিন থাকার পর ক্রমে ক্রমে টের পাওয়া যায়। সন্ধ্যের পর বারান্দায় বড় মামার গল্পের আসর বসলো। মা সকাল সকাল রান্না সেরে আসরে এলেন। বাবা এ আসরে যোগ দিতেন না, কারণ নবমীর রাত্রিরে ক্লাবের থিয়েটার, তাই রিহার্সালের তাড়া থাকতো। আমাদের বাড়ির কাজের লোক হারাধন বড় মামার গল্পের আসর শেষ হলে তবেই লণ্ঠন হাতে বাড়ি ফিরত। এমনকি কাজের মেয়ে সৌদামিনী, যার ডাকনাম ছিল সদু, সেও আসরের একপাশে বসে অবাক চোখে তাকিয়ে গল্প শুনত। আসর ভাঙলে সে হারাধনকে কাকুতি মিনতি করত তাকে বাড়ি পৌঁছে দিতে, কারণ বড় মামার সব গল্পই ছিল সাংঘাতিক এবং গা ছমছম করা। ওই সময়টা দাদু তার ঘরে বসে লণ্ঠনের আলোয় ধর্মকর্মের বই পড়তেন। তো বড় মামা সেই আজব দেশে গিয়ে কিভাবে টের পেলেন একটা ভূতের দেশ, সেই ঘটনা সবে শুরু করেছেন। এমন সময় দাদু চাপা গলায় ডাক দিলেন, হারাধন, হারু। হারাধন সাড়া দিল, আজ্ঞে। দাদু তেমন চাপা গলায় বললেন, দেখে আয় তো, কোথায় যেন কেমন একটা শব্দ হচ্ছে। হারাধন বলল, ও কিছু না, বাতাসের শব্দ কর্তামশাই। দাদু ধমক দিলেন, বাড়ির পেছনটা দেখে আয় না একবার। গল্পে বাধা পড়ায় আমরা বিরক্ত। মা বললেন, বেড়াল টেড়াল হবে। বড় মামা মুচকি হেসে বললেন, আমাকে ফলো করে সেই ভূতরাজ্যের কোনো গুপ্তচর এসেছে হয়তো। ওদের নিন্দে না প্রশংসা করছি, তার খোঁজ নিতে রাজামশাই চর পাঠিয়ে থাকবেন। কিন্তু দাদুর ধমক খেয়ে অগত্যা হারাধনকে বেরোতেই হলো। সে খিড়কির দরজা খুলে বেরিয়েছিল। ওদিকটা একটা ছোট্ট পুকুর, 3 পাড়ে ফুল ফল সবজির বাগান। হঠাৎ হারাধনের চিৎকার শোনা গেল, চোর চোর চোর। তারপর অদ্ভুত ঝনঝন ঠন ঠন সব শব্দ। বড় মামা বেরিয়ে গেলেন। তার হাতে টর্চ ছিল। তারও হেড়ে গলায় গর্জন শোনা গেল, ধর ধর, মার মার, পালাচ্ছে পালাচ্ছে। 1 মিনিটেই হুলস্থুল কাণ্ড। প্রতিবেশীরা টর্চ হাতে বেরিয়ে পড়ল। সিঙ্গি মশাইয়ের বাড়ির দিক থেকে বন্দুকের গুলির শব্দ হলো বার 2। ওই সময়টাতে শীত কেটে চুরির উপদ্রব চলছিল, তাই এত শোরগোল। অবশেষে দেখা গেল পুকুর পাড়ে বাগানের মধ্যে একটা বস্তা ভর্তি বাসন কোসন পড়ে আছে, আর আমাদের একটা ঘরের পেছন দিকে দেওয়ালে শীত কেটেছে চোর। নোনায় ধরা ইটগুলো নিচে পড়ে আছে। আমাদের বাড়িটা ছিল 1 তলা, খুব পুরনো। পেছন দিকটায় এখানে ওখানে প্লাস্টার খসে ইট বেরিয়ে পড়েছিল। বিশেষ করে তলার দিকটা নোনা ধরা, শ্যাওলা জমে সবুজ হয়ে গিয়েছে। বাবা ছিলেন অলস প্রকৃতির মানুষ। মেরামত করছি এই ধরনের ভাব দেখাতো। তো সবাই এক বাক্যে রায় দিলেন, পাঁচু কিনু 2 মাসতুতো ভাইয়েরই কীর্তি। বড় মামা বললেন, 2 শ্যাঙাত আমার গলা শুনে চুরির জিনিস ফেলে পালিয়েছে। রোশো, দেখাচ্ছি মজা। থানা পুলিশ করে কাজ হবে না, এর মোক্ষম দেওয়ায় শিগগির নিয়ে আসছি। বড় মামা পরদিন ভোরে কোথায় চলে গেলেন কে জানে। বাবা এতদিনে বাড়ি মেরামতে মন দিলেন। দাদু খুব মনমরা হয়ে গিয়েছিল। মাঝে মাঝে ক্ষুব্ধভাবে বলতেন, পাঁচু হতচ্ছাড়া, প্রতিজ্ঞা ভঙ্গ করলো, ওর কপালে এবার অশেষ দুঃখ আছে। কিনুর পাল্লায় পড়েই ওর বুদ্ধিভ্রম হয়েছে। বড় মামা ফিরলেন পুজো শেষ হওয়ার বেশ কিছুদিন পরে। বরাবর যেমন বিকেলের বাসে আসেন তেমনিই এলেন। মুখে রহস্যময় মিটিমিটি হাসি। বললেন, আজ সন্ধ্যায় আর গল্পের আসর নয়, কিছু গোপন কাজকর্মে বেরোবো। শুধু পুটুকে সঙ্গে নেব। পুটু, ভয় পাবি নে তো? কথাটা শুনেই গা ছমছম করলো। বললাম, কোথায় যাবেন বড় মামা? চুপ, জিজ্ঞেস করবি নে, যাবি কি না বল। একটু দোমনা করার পর বললাম, যাব। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর পর কৃষ্ণপক্ষ শুরু হয়েছে।
চাঁদ উঠতে দেরি আছে। বড় মামা চুপি চুপি আমাকে সঙ্গে নিয়ে বেরুলেন। গা ছমছম করা অন্ধকার। বড় মামার কাজ ঘেঁষে পা ফেলছি, তখন আমার হয়েছে পাঁচু চোরেরই অবস্থা। একটু শব্দে চমকে উঠছি। কিছুক্ষণ চলার পর ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি বড় মামা? বড় মামা তেমনই ফিসফিস করে বললেন, চুপ। তারপর টের পেলাম আমরা ঝিলের ধারে এসে পড়েছি। ঝিলের জলে আকাশ ভরা তারার প্রতিবিম্ব ঝিকমিক করছে। কিন্তু এখানেই তো শ্মশান, শ্মশানে বড় মামা কেন এলেন বোঝা যাচ্ছে না। হঠাৎ বড় মামা বসে পড়লেন। তারপর আমার হাতে তার টর্চ গুজে দিয়ে কানে কানে বললেন, তুই এখানে অপেক্ষা কর পুটু, আমি আসছি। আমার কাশি শুনতে পেলে টর্চ জেলে আলো দেখাবি, নইলে ভুল করে শেয়াকুল কাটার জঙ্গলে ঢুকে পড়লেই গেছি, রক্তারক্তি হয়ে যাবে। বড় মামা গুড়ি মেরে অন্ধকারে অদৃশ্য হলেন। শ্মশানে এক জায়গায় একা আমি টর্চ হাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা পেঁচাও ক্যাও ক্যাও করে চেঁচিয়ে উঠতেই আমার বুক ধড়াস করে উঠল। সেই সঙ্গে কাছাকাছি কোথায় একদল শিয়াল ডাকতে শুরু করল। ভয়ে আমি বড় মামা বলে ডাকবার উপক্রম করেছি। সেই সময় পেছন থেকে কে বলে উঠল, কে ওখানে? চমকে উঠলাম আমি বললাম, আমি পুটু। তা এখানে কি করা হচ্ছে শুনি? বড় মামার জন্য অপেক্ষা করছি। তোর বড় মামা কোথায় গেছেন? জানি না, ওই দিকে কোথায় যেন গেলেন। যে কথা বলছিল তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার কথাটা শুনেই সে বলে উঠল, সর্বনাশ। তারপর মনে হলো অন্ধকারে কে দৌড়ে পালিয়ে গেল। ব্যাপারটা রহস্যময়। কি করব ভাবছি, সেই সময় বড় মামার কাশির শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে টর্চের আলো জ্বাললাম। দেখলাম বড় মামা হন্তদন্ত হেঁটে আসছেন। কাছে এসে বললেন, ব্যাস কাজ শেষ, এবার বাড়ি ফেরা যাক। ফেরার পথে সেই লোকটার কথা বললাম। বড় মামা হাসতে হাসতে বললেন, দুই স্যাঙাতের যে কোনো একজন হবে, হয় পাঁচু নয় কিনু। সর্বনাশ কেন বলল বড় মামা? বলবে না? ওদের গোপন ডেরায় একজনকে রেখে এলাম যে। কাকে রেখে এলেন? বড় মামা কানে কানে বললেন, আড়ি পাতা ভূতকে। সেই ভূতের দেশে গিয়ে রাজার কাছে একজন ঝানু আড়ি পাতা ভূত চেয়ে এনেছিলাম, বুঝলি? শিশিতে ভরে দিয়েছিলেন রাজামশাই। শিশিটা রেখে দিলাম, পরে দেখাবো তোকে। পাঁচু কিনু জব্দ হলে আড়ি পাতা ভূতকে লোভ দেখিয়ে ফের শিশিতে ঢুকিয়ে ছিপি এঁটে ফেরত দিয়ে আসবো। অবাক হয়ে বললাম, আড়ি পাতা ভূত? পাঁচু কিনুকে কিভাবে জব্দ করবে? দেখবি খন, চোরের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়ার চেয়ে ভূত লেলিয়ে দিলে কি হয়। শিশিটা পরে দেখিয়েছিলেন বড় মামা। হোমিওপ্যাথিক ওষুধের ছোট্ট শিশির মতো দেখতে, কিন্তু আড়ি পাতা ভূতের কাণ্ড কারখানা ক্রমশ বুঝতে পারলাম। পাঁচু কিনুর গোপন ডেরার খবর বড় মামা নাকি লালু গয়লার কাছে পেয়েছিলেন। তবে পাঁচু আর কিনু এই দুই চোর তাদের গোপন ডেরা বদলালে কি হবে? যেখানেই চুপি চুপি পরামর্শ করত আজ রাতে তার বাড়িতে শীত কেটে চুরি করতে যাবে, আড়ি পাতা ভূতটা শুনে ফেলত। তারপর ঠিক সেই সময়ে সেই বাড়ির কর্তাকে জানিয়ে দিত। বাড়ির কর্তা আলো জেলে লোকজন নিয়ে তৈরি থাকতেন। দুই চোর সেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারত না। আড়ি পাতা ভূত তার কাজটা কিভাবে করত তা জানা গিয়েছিল পরে। যেমন ওরা এক রাত্রিতে মল্লিক বাড়িতে শীত কাটার পরামর্শ করেছে। সেই দিন সন্ধ্যায় মল্লিক মশাই ক্লাবে তাস খেলতে যাচ্ছিলেন। হঠাৎ তার কাজ ঘেঁষে যাওয়া এক ছায়ামূর্তি ফিসফিস করে বলে গেল, সাবধান মল্লিক মশাই, আজ রাতে আপনার বাড়িতে শীত কাটতে চোর আসবে। শোনা মাত্র মল্লিক মশাই বাড়ি ফিরে পাড়ার লোকজন ডেকে হ্যাজাক জ্বালিয়ে তৈরি হলেন। পাঁচু কিনু বেজার হয়ে বাড়ি ফিরে গেল।
কেউ কেউ থানায় খবর দিয়ে পুলিশও মোতায়েন করতেন, কিন্তু পাঁচু কিনু তা ঠিকই টের পেত। তারপর থেকে আমাদের গ্রামের নয়, সারা এলাকায় দুই চোরের কাজকর্ম বন্ধ হয়ে গেছিল। ইতিমধ্যে বড় মামা মাসখানে কোথায় ঘুরতে বেরিয়েছে। ফিরে এসে সব শুনে খুশি হয়ে বললেন, যাক, তাহলে ওরা খুব জব্দ হয়েছে, আর এ পাড়াতে পা বাড়াবে না। এবার আড়িপাতা ভূতকে শিশিতে ভরে ফেরত দিয়ে আসতে হবে। পুটো, সন্ধেবেলা দুজনে বেরোবো, তার আগে একটুখানি মধু চাই, যে এক ফোঁটাই যথেষ্ট। দাদু রাত্রিতে মধু খেতেন, তাই বাড়িতে মধু রাখতেই হতো। শিশিটাতে এক ফোঁটা মধু ভরে বড় মামা সন্ধ্যের পর আমাকে নিয়ে বেরোলেন। আগের মতো ঝিলের ধারে শ্মশানের কাছে আমাকে টর্চ হাতে বসিয়ে রেখে বড় মামা অন্ধকারে অদৃশ্য হলেন। তারপর সে রাতের মতোই কাউ করে প্যাঁচা ডাক, শেয়ালেরা ডাকতে শুরু করলো। আমি বসে আছি তো আছি, বড় মামার পাত্তা নেই। মাঝে মাঝে পিছু ফিরে দেখছি সেই রাতের মতো পাঁচু বা কিনু এসে পড়লো নাকি। কিছু বলা তো যায় না। বড় মামার ফিরতে বড্ড দেরি হচ্ছে। এদিকে এখন বেশ ঠান্ডা পড়েছে, শীত করছে। ঝিলের জল ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে। মরিয়া হয়ে বড় মামাকে ডাকবো ভাবছি, সেই সময় সে রাতের মতোই পিছন থেকে কে ওখানে বলল। ভয়ে ভয়ে আমি বললাম, আমি পুটু। এখানে কি করা হচ্ছে শুনি? বড় মামার জন্য অপেক্ষা করছি। কোথায় গেছে তোমার বড় মামা? আড়িপাতা ভূতকে শিশিতে ভরতে গেছে। তখনই সে সর্বনাশ বলে পালিয়ে গেল। তবে না, তার পায়ের ধূপধাপ শব্দ শুনতে পেলাম না। একটা অদ্ভুত বাতাসের শব্দের মতো সনসন কিংবা ওই রকম কিছু কানে এলো। সেই সঙ্গে কেমন একটা বিদঘুটে গন্ধও ভেসে এলো। আর চুপ করে থাকতে পারলাম না, ডাকলাম, বড় মামা, বড় মামা। দূর থেকে তার কথা শোনা গেল। কি হয়েছে পুটু, চেঁচাচ্ছিস কেন? শিগগির আসুন, আমার ভয় করছে বলে টর্চের আলো জ্বাললো। তারপর বড় মামাকে দেখতে পেলাম, রেগে খাপ্পা হয়ে গেছে। কাছে এসে বললেন, বেটা ছেলেকে শিশিতে যে ভরবো তার হলো না। ডাকাডাকি না হয় করলি, কিন্তু আলো জ্বাললে ভূতেরা কি আর সেই তল্লাটে থাকে? বড় মামা সেই রাতের মতো কে এসে আমাকে জিজ্ঞেস করছিল। বড় মামা আমার কথার ওপর বললেন, তুই কি বললি তোকে? বললাম, বড় মামা আড়িপাতা ভূতকে শিশিতে ভরতে গেছে। তাই শুনে সে সর্বনাশ বলে পালিয়ে গেল। বড় মামা হতাশ হয়ে বললেন, পুটু, মনে হচ্ছে বেটার ছেলে সেই আড়িপাতা ভূতটাই বটে। না, পাঁচু বা কিনু নয়। এতক্ষণ তাদের সঙ্গেই তো কথা হচ্ছিল। আমাকে দেখেই দুজনে এসে কাকুতি মিনতি করতে লাগলো। আড়িপাতা ভূতটার জন্য ওরা না খেয়ে মারা পড়তে বসেছে। আমার কথা শুনে ওরা আমাকে সাহায্য করবে বলল। আর সেই সময় তুই ডাকাডাকি শুরু করলি। বললাম, বড় মামা, পাঁচু কি ফিরে এসেছে? আসবে না, হাজার হলেও নিজের এরিয়া। তাছাড়া বাইরের এরিয়ায় চোরেরা এদের বরদাস্ত করবে কেন? চুরির ভাগে কম পড়বে না? বড় মা হাঁটতে হাঁটতে ফের বললেন, কিন্তু আড়িপাতা বেটার ছেলেকে যে ফেরত দিতেই হবে, ওদের রাজামশাইকে কথা দিয়ে এসেছি। বড় গণ্ডগোলে পড়া গেল দেখছি। বাড়ি ফিরে ক্লান্ত বড় মামা মাকে চায়ের হুকুম দিলেন। মা বললেন, দাদা জানো কি হয়েছে? একটু আগে সিংহি মশাই এসে বললেন, গতকাল পাঁচু আর কিনু মেদিগঞ্জে ওর জামাইয়ের বাড়িতে শীত কাটতে গিয়েছিল। তারা খেয়ে দুজনে বিলের জলে ঝাঁপ দেয়, আর সঙ্গে সঙ্গে হাজার হাজার যোগ ওদের গায়ে সেটে যায়। রক্ত চুষে যোগগুলো বেচারাদের মেরে ফেলে। সিংহি মশাই আজ সকালে ওদের মরা দুটো দেখে এসেছেন। বড় মামা হাঁ করে শুনছিলেন। বললেন, সে কি? আমি তাহলে শ্মশানে কাদের সঙ্গে?
বলেই থেমে গেলেন বড় মামা। আমিও হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। দাদু তার ঘর থেকে একটু কেশে বললেন, কিনুটা ফিচেল আর বদমাশ ছিল, ওর জন্য দুঃখ হয় না, তবে হতভাগা পাঁচুটার জন্য খুব কষ্ট হচ্ছে। কিনুর পাল্লায় ওর সর্বনাশ হলো। বড় মামা অনেক চেষ্টা করেও আড়িপাতা ভূতটাকে ধরতে পারেননি। তার ফলটাও শেষ পর্যন্ত ভালো হয়নি। আমার সেই ছোটবেলার কথা এখন স্পষ্ট মনে আছে। আড়িপাতা ভূতটা ওর কথা তাকে, তার কথা ওকে লাগিয়ে ভাঙিয়ে গ্রামে বড্ড ঝগড়াঝাটি বাঁধাতো। মামলা মোকদ্দমাও বেড়ে গিয়েছিল। ওই রকম লাগানি ভাঙানি চলতে থাকলে গ্রামে দলাদলি না হয়ে পড়ে। হ্যাঁ, এখনও ওই হতচ্ছাড়া বজ্জাতটা আমাদের গ্রাম ছেড়ে পালায়নি, তাই এখনও সেই দলাদলি হাঙ্গামা লেগেই আছে। ভয়ে আমি আর গ্রামে যেতে পারি না। বলা যায় না আড়িপাতা ভূত বেটার ছেলে কি শুনতে কি শুনে আমার বিরুদ্ধে কান ভারী করবে, আর মাঝখান থেকে আমি পড়ব বিপদে। বড় মামা কাজটা ঠিক করেননি। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।